আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী বিরোধী রাজনীতিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টায় মেতে উঠেছেন। ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। সেই 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে। বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। সেটা ভাষা আন্দোলন বলুন, সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন, বাঙালির স্বাধিকারের আন্দোলন বলুন, 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। তবে খেসারও তো আওয়ামী লীগকে কম দিতে হয়নি। অনেক চড়াই উত্তরের ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে, তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায়। দেশ স্বাধীনের পরে জাসদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য। কোথায়? একটি বাম রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগের নেতাদের শ্রেণীশত্রু খতমের নামে নির্মমভাবে হত্যা করা শুরু করেছিল। চাইনিজপন্থী কট্টর সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক অনুসারীরা তারা কোথায় এখন? বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলেছিল সব শেষ, পারেনি। 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন, নিপীড়ন, নির্যাতন যা কিছু করার সবই করেছে। সফল হতে পেরেছে? পারেনি। তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে। শেখ হাসিনাকে অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। সফল হয়েছে? না, হতে পারেনি। আওয়ামী লীগকে ভেঙে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল। টিকতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল। সফল হয়েছে? হয়নি। হেভিওয়েট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সারা দেশের মানুষ মনে করেছিল এইবার বোধহয় আওয়ামী লীগকে শেষ করে ফেলল গণফোরাম করে। পেরেছে? পারেনি। এখন খুঁজে পাওয়া যায় না। মাহমুদুর রহমান মান্না সহ আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের জায়গায় আছে। আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, একটা অবিনাশী সত্তায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে। ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায়। আওয়ামী লীগের নেতা একজন না, আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আস্থা। এটাকে শেষ করা যায় না। চেষ্টা করে দেখতে পারেন। কি করবেন? মৃত্যুদণ্ড দিবেন? অন্য কিছু দিবেন? দিতে পারেন। এতে লাভ হয় না। বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের কারাগারে। শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য 111-এ সাজানো ক্যাঙ্গারু কোর্ট থেকে জাজমেন্ট করাবার চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। বানোয়াট অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন, সফল হবে না। যারা এই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আপনারা কজন? আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, যারা শেখ হাসিনার প্রতি আস্থা, যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তাদের সংখ্যা কত? চাইলেই হয় না। আওয়ামী লীগ অবিনাশী সত্তা। আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে। এই যে ইউনূসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলতো আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে, এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক। খোঁজ নাই তাদের। মাইক্রোস্কোপ দিয়ে, সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে, গ্রামে, শহরে, নগরে, প্রান্তরে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সবার মাঝে আওয়ামী লীগ আছে।
বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা, কার কাছে তাদের নির্ভরতা, কে তাদের কথা শুনতে পারে, কে তাদের দুঃখ বোঝে, কে তাদের দায়িত্ব নিতে পারে। সেটা আওয়ামী লীগ, সেটা শেখ হাসিনা। আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে, ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায়। এখনো যারা চেষ্টা করছেন, আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা, তারা বিনাশ হয়ে যাবেন। আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়ে নিজেরাই বিনাশ হয়ে যাবে। অনেক তত্ত্বকথা, অনেক তাত্ত্বিকতা অনেকের শুনেছি, দেশ স্বাধীনের পূর্বে, দেশ স্বাধীনের পরে। তাদের তত্ত্বকথা, স্টোরি, গুদামি সীমাবদ্ধ রয়েছে। তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল। তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন, মানুষকে স্টাডি করতে পেরেছিলেন। শেখ হাসিনাও তাই। সে কারণে মানুষের কষ্ট, দুঃখ, বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন। ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে ব্যর্থ হবেন। আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে সবকিছু ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হবেন। আওয়ামী লীগ একটা অবিনাশী সত্তা। এবার ব্যবসায়ীদের সাথে বিবাদে জড়ালেন ডক্টর ইউনূস। এটি কি বিদায়ের লক্ষণ? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। ডক্টর ইউনূস দেশ চালাতে পুরোপুরি অক্ষম, এটা সকল ক্ষেত্র থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে। সেই ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, প্রায় $40 বিলিয়ন প্রতি বছর আমাদের বৈদেশিক মুদ্রা আর্ন করে দেয় যে খাতটি গার্মেন্ট শিল্প খাত, সেই গার্মেন্ট শিল্প খাতের সমস্যা সমাধানে আলাপ আলোচনায় সময় দেন না ডক্টর ইউনূস। তার এদিকে নজর নেই। তার কোন দিকে নজর? তিনি বিদেশি স্বার্থ রক্ষায় খুব বেশি তার নজর। এই কথাটি উঠে এলো, খানিকটা আঁচ পাওয়া গেল বিজিএমই সভাপতি মাহমুদ হাসান বাবুর কণ্ঠে। তিনি বলেছেন যে সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম আমাদের উদ্বেগগুলো জানানোর জন্য। গার্মেন্টস খাতে যে একটা উদ্বেগ, উৎকণ্ঠার একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রায় 300-র মতো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এরকম নানা বিষয় নিয়ে বিজিএমই আলাপ করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন প্রধান উপদেষ্টার। গত 4 মাস যাবৎ প্রধান উপদেষ্টা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন না। বিজিএমই সভাপতি আরো বলেছেন যে কিন্তু তিনি আমাদের সময় দেননি। আমি ক্ষোভ নিয়েই বলছি, স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে কেউ এলে তিনি সময় দেন, কিন্তু $40 বিলিয়ন রপ্তানি শিল্পের প্রতিনিধিদের সময় দেন না। তিনি এই কথাটাও বলেছেন যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট, স্টারলিংকের বিনিয়োগ $100 মিলিয়ন, সেখানে $40 বিলিয়ন গার্মেন্ট শিল্পের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান বিজিএমই কিংবা বিজিএম এর প্রেসিডেন্ট বা বিজিএমই এর কর্তৃপক্ষকে ইউনূস সময় দেন না। গুরুত্বহীন কম বিনিয়োগের প্রতিষ্ঠান স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট এলে দাঁড়িয়ে যান, স্যালুট দেন, সালাম দেন, অথচ আমার দেশের মূল রপ্তানি খাতের প্রতিনিধিদেরকে সময় দেন না। আমি শুরুতেই বললাম যে ইউনূসের অ্যাটেনশন ভিন্ন দিকে। বাংলাদেশ যে সমস্যার গভীর অতল তলে হারিয়ে গেছে, এদিকে কোনো দৃষ্টি নেই তার। এবং বিজিএমই সভাপতির এই কথাটাকে নিয়ে কেউ কেউ আবার সরকারের পক্ষ থেকে কথা চালাচালি করছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করেন একজন কর্মকর্তা, যিনি এমন কথাও বলেছেন যে বিজিএমই সভাপতির আকস্মিক সরকার বিরোধী অবস্থানে বিস্ময়ের কিছু নেই। বিস্ময়ের কিছু নেই। ছোট কর্মকর্তা, উপপ্রেস সচিব, একজন উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ছোট মুখে বড় কথা বলেন। বিজিএমই যদি সরকার বিরোধী অবস্থানে যায় তাহলে কি হতে পারে? কয়েক মাস ব্যবসা বাতিল বন্ধ করে দিয়ে বসে থাকলো, তাহলে কি দেশটা চলবে?
অথচ ছোট মুখে বড় কথা, একজন উপপ্রেস সচিব, কি নাম যেন, আজাদ মজুমদার, সে বলছেন যে সরকার বিরোধী অবস্থান নিলে কিচ্ছু করার নেই, বিস্মিত হওয়ার কিছু নেই। এসব কথাবার্তার প্রেক্ষিতে বিজিএমএ গতকালকে প্রধান উপদেষ্টার সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে একটি প্রেস বিবৃতি দিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে গত 4 মাসেও সুযোগ না পাওয়ার বিষয়ে বিজিএমএ মাহমুদ হাসান খানের বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট বিতর্কের বিষয়ে স্পষ্টীকরণ বক্তব্য দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বিজিএমএর ভারপ্রাপ্ত সচিব মেজর অবসরপ্রাপ্ত সাইফুল ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে বলা হয়, গত মঙ্গলবার বিজিএমএর সভাপতির কিছু বক্তব্য বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইব আহমেদ এবং উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের কিছু বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিজিএমএ এর দৃষ্টি আকর্ষণ করেছে। বিজিএমএ মনে করে বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব উভয়ই বিষয়টি বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করেছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত। তাদের এই বক্তব্যের মাধ্যমে দেশের প্রধান রপ্তানিমুখী খাত পোশাক শিল্পকে পরোক্ষভাবে অবমূল্যায়ন করা হয়েছে। বিজিএমএ এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিষয়টি স্পষ্ট করতে ব্যাখ্যায় বিজিএমএ বলেছে, প্রথমত বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বিজিএমএ এর মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্লেখ করেন, গত 4 মাস ধরে পোশাক শিল্পের নীতি প্রণয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং চলমান সংকট মোকাবিলা বিষয়ে সরাসরি আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠকের অনুরোধ জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয়ত, বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব যে সবার কথা উল্লেখ করেছেন সেটি ছিল এলডিসি উত্তরণ সংক্রান্ত একটি সাধারণ পর্যালোচনা সভা, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটি কোনোভাবে বিজিএমএ বা পোশাক শিল্পের জন্য বিশেষভাবে নির্ধারিত আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোনো বৈঠক ছিল না। এটি সাধারণ সভায় উপস্থিত থাকা এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎ পাওয়া এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই যে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এবং বিশেষ সহকারী বিজিএমএ সভাপতি প্রসঙ্গে বলেছেন যে তিনি কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার সাথে একটি বিশেষ সভায় যোগদান করেছিলেন। বিজিএমএ সেটি উল্লেখ করেছে যে বিজিএমএ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক আর সেই সভায় অংশ নেওয়া এক কথা নয়। তৃতীয়ত, সংবাদ সম্মেলনে বিজিএমএ সভাপতি গভীর উদ্বেগ ও হতাশা থেকে বলেন, আমরা 4 মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি, অথচ স্টারলিং কোম্পানির স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে দেখা করা হয়, যে কোম্পানি $100 মিলিয়ন বিনিয়োগ করতে চায়, অথচ $40 বিলিয়ন পোশাক খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমএ সভাপতি দেশের বৃহত্তম রপ্তানি খাত ও শিল্পের স্বার্থে তার উদ্বেগের কথা প্রকাশ করেছেন, কিন্তু বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব উক্ত বক্তব্যকে প্রেক্ষিতহীনভাবে উপস্থাপন করেছেন, যা বিভ্রান্তিকর এবং শিল্প খাতের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বিজিএমএ আশা করে ভবিষ্যতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব দেশের বৃহত্তম রপ্তানিমুখী খাত সম্পর্কে বক্তব্য প্রদানের ক্ষেত্রে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখবেন। বিজিএমএ আশা প্রকাশ করছে দেশের রপ্তানি খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নীতিগত বিষয়াদি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হবে। যাই হোক, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত গার্মেন্টস খাত। সেই গার্মেন্টস খাতকে উপেক্ষা করে 4 মাস যাবৎ গার্মেন্টস খাতের নেতাদের সময় দেওয়া হচ্ছে না। উল্টো সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষের কেউ কেউ বলছেন বা
কটূক্তি করছেন বিজিএমই সভাপতির বক্তব্যকে। এটি নিঃসন্দেহে একটা শিল্প খাতকে, একটা ব্যবসা খাতকে, যে ব্যবসা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রাণ বাঁচিয়ে রাখে, সেই ব্যবসাকে অবমাননা করাই হচ্ছে। যারা করছেন এগুলো, তারা কি আসলে ন্যূনতম স্ট্রেংথটা বোঝেন? তারা কি এই খাতটার ওয়েটটা কি ন্যূনতম বোঝেন? যদি বুঝে থাকেন তাহলে হয়তো এমনটা করতেন না। অর্থাৎ সরকারের সাথে এক প্রকার ব্যবসায়ীদের কিন্তু মুখোমুখি অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শুধু গার্মেন্টস খাত না, সকল ব্যবসা খাতে ধস নাম্বার কারণে ব্যবসায়ীরা সরকারের উপর কিন্তু চরম বিরক্ত। নানাভাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি পথকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে। এতে ব্যবসায়ীরা বিরক্ত, যার কারণে আমরা বলতে পারি যে সরকার এবং ব্যবসায়ীরা এই মুহূর্তে একদম মুখোমুখি অবস্থায়। ব্যবসায়ীদের সাথে মুখোমুখি, পেশাজীবীদের সাথে মুখোমুখি, এত মুখোমুখি হয়ে পুলিশের সাথে মুখোমুখি, প্রশাসনের সাথে মুখোমুখি, এত মুখোমুখি হয়ে একটা সরকার চলে কিভাবে? আসলে সরকার চলে না। এগুলো চলে যাওয়ার আলামত, বিদায়ের আলামত, চরম লজ্জাজনক একটা বিদায়ের আলামত সুস্পষ্ট হয়ে উঠছে। আমরা সেই সময়টা, সেই সন্ধিক্ষণটার অপেক্ষা করছি। নিশ্চয়ই খুব শীঘ্রই সেই সময়টা আসছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।